রেডিও কার্বন সম্বন্ধে একটু বলো, দেখে আইডিয়া দাও যে এটা আচ্ছা এটা এটা কতখানি ইউজফুল, এবং যদি ইউজফুল না হয় কেন ইউজফুল না, এবং প্রবলেমগুলো কোথায়। ব্যাপারটা আমি আমি আগে কখনো মানে ডিপলি পড়াশোনা করি নাই, টু বি অনেস্ট। যেটা হলো আমাদের অতীতে এই প্ল্যানেটে যেসব ইভেন্ট ঘটে গেছে, কবে ঘটছে না ঘটছে এগুলির টাইম লাইন জানার জন্য জানাটা ইম্পর্টেন্ট, তাই না? না হলে আমরা কিভাবে হিস্ট্রির ইভেন্ট গুলিকে সাজাবো। তো তো বিজ্ঞানী অনেক কিছু ইয়ে করছেন। এটা খুব সম্ভবত আমি বিজ্ঞানীটার নামটা ভুলে গেছি, 47 এর দিকে 1946 এর দিকে রেডিও কার্বন ডেটিংটা প্রথম আসে। এটা হলো আপনার মূল, আমি জাস্ট 2 লাইনের মধ্যে মূল ইয়েটা বলি, যাতে যারা আগ্রহী আছে তারা হয়তো যাতে একটু ভালো করে ইয়ে করতে পারে। আমরা পরেও আলাপ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা ইনশাআল্লাহ পরেও আলাপ করতে পারি ইনশাআল্লাহ এটা নিয়ে। তো যাই হোক, এটা হলো আপনার প্রত্যেকটা আইসোটোপের ডিকে হয়। কারণ আইসোটোপের ডিকে হয় কারণ আইসোটোপ গুলি হলো আপনার আনস্টেবল, তাই না? আনস্টেবল বড় বড় আইসোটোপ গুলি বেশি আনস্টেবল, যেমন আপনি ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, তারপর মনে করেন যে আরো বড় বড় যে ম্যাস যেগুলি আছে ওদের আইসোটোপ গুলি ন্যাচারালি অকারিং না। ন্যাচারাল সবই তো আইসোটোপ আছে, কিন্তু রেডিও অ্যাক্টিভিটি আইসোটোপ যেসব আছে রেডিও অ্যাক্টিভিটি থাকে ওরা আনস্টেবল। ওরা আমরা জানি যে ওরা নিজেদের ভর বা নিউট্রন, প্রোটন এগুলি বিভিন্ন রেডিয়েশনের মাধ্যমে ছড়াতে ছড়াতে ওরা ওয়েট লুজ করে ওরা স্টেবল পর্যায়ে আসে। স্টেবল হলো আমরা জানি যে আপনার এই নিউট্রন প্রোটনের ভারসাম্য এগুলি রাখা। তো কার্বনের হলো, কার্বন তো সাধারণত C12, তাই না? কার্বন একটা নিউট্রাল জিনিস। তো যেটা হলো যে অ্যাটমসফিয়ারে আমরা জানি আপার লেভেলে আপনার রেডিয়েশন আসে, ঠিক আছে? মানে কসমিক রেডিয়েশন থেকে শুরু করে বিভিন্ন যে এমনকি সূর্যের আলো তো রেডিয়েশন আছে, ঠিক আছে? এইসব রেডিয়েশনের কারণে হয় কি নাইট্রোজেনের মধ্যে আপনার নিউট্রন ঢুকে যায়। মানে নাইট্রোজেন হলো 14 ম্যাস 14, কার্বন 12। কার্বনের ঠিক পরেরটাই হলো কার্বন, হলো পর্যায় সারণীর 6 নাম্বার, 7 নাম্বার হলো নাইট্রোজেন। তো নাইট্রোজেনের মধ্যে আপনার নিউট্রন ঢোকার কারণে রেডিও অ্যাক্টিভিটির কারণে ও C14 এ রূপান্তরিত হয়, কার্বন 14। তো অ্যাকচুয়ালি অ্যানিমেল আর আপনার কি বলে প্ল্যান্ট, এই সবাই মেইনলি হলো অ্যাটমসফিয়ার থেকে এই রেডিও অ্যাক্টিভ কার্বন প্ল্যান্টে চলে আসে, কারণ ওরা কার্বন থেকে আপনার কার্বোহাইড্রেট করে, সূর্যের আলো থেকে বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ওরা করে খাবার বানায়, এবং অ্যানিমেলরা তাদের ফুড সোর্স হিসাবে সব প্ল্যান্ট থেকে এসব পায়, ওদের বডিতেও এই কার্বন 12 যায়। তো এটা কন্টিনিউয়াস হতে আছে, তাই এটা কন্টিনিউয়াস সাইকেল, ঠিক আছে? তো তার বডিতে এইভাবে সাইক্লিং হচ্ছে। কিন্তু যখন কেউ মারা যায়, আমরা মারা যাই, আমাদের গাছ মারা যায়, তখন তার এই যে আপনার মেটাবলিজমটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন কি হবে, সে যে পরিমাণ লাইফে যে পরিমাণ কার্বন সে বডির মধ্যে রাখছে, ঠিক আছে, তার আর বাড়বে না। তার মানে তার ইনটেক কমে গেল, মানে ইনটেক বন্ধ, ঠিক আছে? এখন হবে কি, তার বডিটা হবে, ডিকে হওয়া শুরু করবে। এখন থেকে তার মানে যার যখন মারা গেছে তারপর থেকে আপনার তার বডিতে রেডিও আইসোটোপটা ডিকে হবে, কারণ তার ইনটেক নাই, নতুন আর আইসোটোপ ঢুকতেছে না, যেগুলি ঢুকছে সেগুলি বের হচ্ছে। তো এখন যেটা আমি বুঝলাম সেটা হলো আপনার নর্মাল কার্বনের সাথে আইসোটোপ কার্বনের রেশিও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? নর্মাল কার্বন ডিকে হয় না, ওই C12 সারা জীবনে C12 থাকবে, আপনার 200 মিলিয়ন বছর C12 থাকবে। কিন্তু 14 সে লুজ করে রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে করে সে ভর লুজ করে সে চাবে 12 এ আসতে। এখন নির্দিষ্ট রেশিও, নির্দিষ্ট সময় ধরে 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 এটা কমতে 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 সে C12 আসবে। তো এই রেশিওটা চেঞ্জ হতে হতে একটা বোঝা যায় যে না, অমুক অত সালে মারা গেছিল, তার বডিতে কার্বন অমুকের C12 এর রেশিওর কারণে আমরা একটা প্রেডিক্ট করতে পারি না, সে তার এত বছর আগে তার মেটাবলিজম শেষ হয়ে গেছে। তো তখনই আমরা বুঝতে পারি যে না, অমুক অত বছর আগে বেঁচে ছিল। এটা এখন সবচেয়ে বড় কথা হলো আপনার স্ট্যান্ডার্ড, আপনি কার সাথে কম্পেয়ার করতেছেন। আপনি মনে করতেছেন যে জুরাসিক এই যে আপনি একটা করলেন, আপনি একটা ফসিল পাইলেন, ওটার কন্টেন্টকে আপনি কোন স্ট্যান্ডার্ডের সাথে আপনি নেবেন,
স্ট্যান্ডার্ড করাটা বড় সমস্যা। আমরা যারা সায়েন্স নিয়ে কাজ করি, সবচেয়ে বড় হলো স্ট্যান্ডার্ড। কাকে আপনি স্ট্যান্ডার্ড ধরবেন? আপনি বাংলাদেশে যে বাচ্চা জন্মাচ্ছে তার ওজন স্ট্যান্ডার্ড ধরবেন, নাকি আমেরিকায় যে বাচ্চা জন্মাচ্ছে তার বার্থ ওয়েটটাকে স্ট্যান্ডার্ড ধরবেন? এটা অনেক কিছু। আপনি তাহলে আমেরিকার বাংলাদেশের স্ট্যান্ডার্ড ধরলে আপনি আমেরিকার বাচ্চা সব ওভারওয়েট ধরতে হবে, আর আমেরিকার ওভার স্ট্যান্ডার্ড ধরলে বাংলাদেশের বাচ্চা সবগুলি মনে করে ম্যাল নিউট্রিশন ধরতে হবে জন্ম থেকে। তুমি যেটা বললা ইন থিওরি খুব বিউটিফুল দেখা যাচ্ছে, এটা ডিকে হয়, কাজে একটা নন ডিকে আর ন্যাচারালটা ডিফারেন্স, একটা টাইম জোন বাই করা যাবে যদি রেঞ্জটা অনেক বড় হবে। ইন থিওরি প্রমিজিং, কিন্তু যেহেতু তুমি বললা স্ট্যান্ডার্ড নাই, সে কারণে হয়তো স্পেসিফিক এক্সাম্পলে এটা অ্যাকুরেসি কমে যাবে, কিন্তু তাই বলে একদম ভ্যালিডিটি নাই তা তো না। আর আরেকটা পয়েন্ট হলো যখন তুমি স্পেসিফিক এক্সাম্পলে যাবা ওখানে এরর বাড়বে। এইটাই আপনি যখন 30 বছর 50 বছর ডিফারেন্স যাবেন, সেখানে 2-3 বছর ডিফারেন্স হবে, কিন্তু যখন আপনি 200 মিলিয়ন বছরে যাবেন সেখানে হয়তো 5-7-10 মিলিয়ন 20 মিলিয়ন ডিফারেন্স, অনেক কিছু। তো আসলে হয়তো আরো ভালো টুল আসবে, কারণ আমরা এখনো লার্নিং। দিস ইজ স্টিল less than 100 years people is using this technique. আরো ভালো কোনো পারবো, আইসোটোপকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারবো, হয়তো করতে পারবো। তুমি যেটা ডেসক্রাইব করলা যে ভেরিয়েবল গুলা টু মাচ, যেমন এনভায়রনমেন্টে কোনো কার্বন বেশি ছিল কিনা, তারপরে অ্যানিমেলটা কি ভেজিটেরিয়ান নাকি টোটালি কার্নিভোরাস, তারপরে কোনো পার্টিকুলারলি মানে ফ্যামিন হয়েছিল কিনা এলাকায়, তখন ক্যালোরি ইনটেক কমে গেছে। এরপরে অ্যানিমেলের বায়োলজিক্যাল ভ্যারিয়েবিলিটি আছে, জিওগ্রাফিক ভ্যারিয়েবিলিটি আছে, কার্বন কতখানি ইনটেক করছে মরার আগে, তাই না? যে তুমি যেটা বললা এটা কি পোলার রিজনে নাকি ইকুয়েটরে, তারপরে সানলাইট কেমন ছিল, ডাস্ট লেভেল কেমন ছিল এনভায়রনমেন্টে, কারণ ডাস্টের উপর ফিল্টার দিয়েই তো লোয়ার এনভায়রনমেন্টের নাইট্রোজেনটা কনভার্টেড হবে, কার্বনটা কনভার্ট হবে। কাজে ভ্যারিয়েশন ঠিকই স্টিল পসিবল। আমি যেটা বলতেছি সেটা কংক্রিট না, আমি জাস্ট কমন সেন্স থেকে বলতেছি হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার পয়েন্ট হলো যে এইসব ভ্যারিয়েশন ফ্যাক্টর যখন তুমি দেখো, তখন তুমি দেখো ওকে ওরা সাজেস্ট করছে 50,000 বছর আগে, কিন্তু যেহেতু আমি জানি এটার মধ্যে ভ্যারিয়েশন অনেক, এটা নট সো অ্যাকুরেট হতে পারে। ঠিক আছে, ফর দ্য টাইম বিং দ্যাটস ওকে। আমরা মানে আফটার ইনফরমেশন তুমি যেটা দিলা, তারপরে আমি আমার ডিসিশনটা ওভাবে ফ্লেক্সিবল বানাতে পারলাম। কিন্তু কেউ যদি এগুলা না পড়ে শুধু পেপারে পড়ে, আজ থেকে 50,500 বছর আগে একটা নিউজ আসলো, মানুষ মনে করবো ওরে বাবা সায়েন্টিস্টরা কত স্মার্ট এবং এটা কত অ্যাকুরেট, তার মানে আমি তো জানলাম এটা 20,000 বছর আগে, তারা বলতেছে 50.5 বছর আগে। তার মানে আমার রিলিজিয়াস বিলিফ হাইপোথেটিক্যাল, অথবা আমার পার্সোনাল বিলিফ, অথবা আমার দাদা মারা গেছে ওই সালে আমি জানি, কিন্তু আসলে আমার দাদা 50,000 বছর আগে মারা গেছে, আমি কি পাগল হয়ে যাচ্ছি কিনা? মানে এই জন্য ইনফর্ম ডিসিশন হলে মানে অ্যাবজর্ব করতে সুবিধা হয়, স্পেশালি নিউজ। নিজের পক্ষের এবং বিপক্ষের সবকিছুই কিন্তু খোলাসা করে বলা উচিত, কারণ এতে না হলে বিশেষ করে সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, ঘাটতি। এখানে রিসার্চারটা যতখানি না রেসপন্সিবল, তাছাড়া রেসপন্সিবল হলো যাদের বিজনেস ইন্টারেস্ট আছে এবং যারা নিউজ পাবলিশ করে। আমি এক্সাম্পল বলি, রিসার্চার হয়তো নিজে ইনিশিয়ালি ভূমিকা দিয়ে নিছে যে আলটিমেটলি লিভার বায়োপসিটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু লিভার বায়োপসি করা ডিফিকাল্ট, কারণ সুই দিতে হবে। তার চেয়ে আমরা আল্ট্রাসাউন্ড এবং কিছু ব্লাড রক সবগুলোকে একসাথে নিয়ে জোড়া দিয়ে একটা স্কোর বানাবো, সেটা ইন থিওরি শুড রিফ্লেক্ট দ্য লিভার বায়োপসি রেজাল্ট। এটা হলো সে বলতেছে, এবং সে লিস্ট করতেছে এই 15-20টা ভ্যারিয়েবল আছে যারা আমার এই রেজাল্টটাকে স্কিউ করে দিতে পারে। তার মানে আমার রেজাল্ট শো করবে লিভার ফাইব্রোসিস নাই, কিন্তু লিভারের ফাইব্রোসিস বসে আছে যদি তুমি বায়োপসি করো, তাই না? সে রিসার্চার যেটা অরিজিনাল তারা কিন্তু সবই লিস্ট করছে। এরপরে কি হবে? এরপরে দেখা যাবে নিউজটা যাবে পেপারে যে সায়েন্টিস্টরা বায়োপসি ছাড়াই আপনার ফাইব্রোসিস ডায়াগনোসিস করে দিবে, এরকম নিউজ পাবলিশ হলো। পাবলিকরা মোর ইন্টারেস্টেড হলো, ইন্টারেস্ট হওয়ার পরও করবে একটা বিজনেস তখন এসে রিসার্চটা নিয়ে শুধু ওই যে 10% সাকসেস রেট সেটাকে নিয়ে তারা মার্কেটে খুব বেশি রিসার্চ ছাড়াই পাবলিক মানে ছেড়ে দিবে যে টেস্ট ইজ অ্যাভেলেবল। এই টেস্ট অ্যাভেলেবল হলে ডাক্তাররা ইউজ করা শুরু করবে, ফার্স্ট জেনারেশন ডাক্তার জানবে যে টেস্টটা কোয়েশ্চেনেবল এফিকেসি, কারণ এটা অত বেশি ভালো না, স্ট্যান্ডার্ডাইজ করে না।
কিন্তু যখন 20-30 বছর ইউজ করা যাবে তখন নতুন জেনারেশন ডাক্তার এসে বলবে লিভার বায়োপসি অবসলিট, এটা কেউ করে না, ফালতু জিনিস, আমাদের এই টেস্ট মোর সুপিরিয়র। দেখো ওভার টাইম মানুষের নেচারই হলো টাইম গেলে মানে অথেন্টিসিটি খরচ হয়ে যায়, কারণ অরিজিনাল কনটেক্সটে আমি যেটা আলাপ করতেছি সেই আলাপটা যদি তারা না শুনে, তারা দেখবে অন অ্যান্ড অফ বাটন, যে আমি এই টেস্ট রেজাল্ট দিলে আমাকে একটা স্কোর দেয়, স্কোর 40-এর উপরে হলে তার ফাইব্রোসিস আছে। হ্যাঁ নোমান, তোমার রেডিও কার্বন ডেটিং সম্বন্ধে কমন আইডিয়া কি? তোমরা তো ফিজিক্স লাইনে কাজ করো, কাজে তোমাদের মলিকুলার অ্যাসপেক্ট মানে অ্যাটমিক অ্যাসপেক্ট আরো বেটার আইডিয়া, একটু কন্ট্রিবিউট করো, দেখো কি আইডিয়া তোমার। আমার কাছে আমি ভাইয়ের ডিসকাশনের থ্রুতে একটা জিনিস বলবো যে কয়েকটা জিনিস উঠে আসছে, এটা আমি আমার পিএইচডি লাইনে আমি ফেস করছি বা আমি করছি যে আমি যদি খুব অবজেক্টিভ ওয়েতে পেপার লিখি, আমার অ্যাডভাইজার এই পেপার ছাড়বে না। আমি এটা কোনো ধরনের কোনো নয় নেগেটিভ বা ইয়েতে বলছি, আমি ওর অবজারভেশন ইয়েতে বলতেছি, আই এম নট ব্লেমিং মাই অ্যাডভাইজার। কারণ কি, সায়েন্টিফিক কমিউনিটি বা রিভিউয়াররা যখন দেখবে আপনি যখন একটু যে ক্লিক বেইট স্টাইলে লিখবেন এবং আপনি খুব অবজেক্টিভ ওয়েতে লিখবেন, ক্লিক বেইটটা কুইকলি প্রসেস হয়ে যায়। কিন্তু আপনি যখন অবজেক্টিভলি লিখবেন, পিপল ডোন্ট ওয়ান্ট টু সি নেগেটিভ রেজাল্ট। আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে একটা আছে, সব নেগেটিভ রেজাল্ট মানে দাফন করে ফেলো, শুধু ভালো। 100টা টেস্ট করছে, 5টা কাজ করছে, আমরা মানে গ্রাউন্ড ব্রেকিং কাজ করে ফেলছি, কিন্তু সাকসেস রেট যে 5%, এই কথাটা মেনশন করে না, আবার বলেও না। সো উজ্জ্ব রেখে হচ্ছে নেগেটিভ বা আপনার শর্টকামিংটা করে চলে যায়। আমি মনে করি সায়েন্টিফিক কমিউনিটিটা মোর কমার্শিয়ালাইজ, কারণ এখানে ফান্ডিং এর একটা ব্যাপার আছে। ইউএস এর সায়েন্টিফিক ফিল্ড আমি মনে করি যে একাডেমিক ফিল্ডটা কাইন্ড অফ করাপ্টেড এবং সিন্ডিকেট বেসড। এগেইন আমি অবজেক্টিভলি বলার চেষ্টা করছি, আই থিঙ্ক আপনারা সবাই এটা কম বেশি ফেস করছেন। সো আমি মনে হয় না আমি মানে ব্লেম করতেছি, বাট অবজেক্টিভলি যদি চিন্তা করেন, কারণ যেভাবে মানে ফান্ডিং গুলো আসে বেসিক্যালি ট্যাক্স পেয়ার্স মানি, আপনার বিভিন্ন ফান্ডিং এজেন্সিকে টাকা দেওয়া হয়, তাদেরকে আবার এটাকে জাস্টিফাই করতে হয় কেন টাকা দেওয়া হয়েছে। আলটিমেটলি জাস্টিফিকেশনটা যারা ভেরিফাই করে তাদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই। যেহেতু আমাদের আশেপাশে আমরা জৈব যৌগ বলতে যা বুঝি অর্গানিক কম্পাউন্ড, সবগুলোর মধ্যেই কার্বন আছে, ঠিক আছে, মানে অ্যাবান্ডেন্ট। তো এখন যেটা হয় যে যখন এটা লিভিং বিং থাকে তখন ওই যে রেডিও অ্যাক্টিভ কার্বন যেটা মানে C14, যেটা প্রোটন নাম্বার হচ্ছে 14 আদার দেন হচ্ছে 12, সেটা অত তাড়াতাড়ি ডিকে করে না, ঠিক আছে, রিপ্লেনিশ হতে থাকে। মানুষজন যেহেতু লিভিং বিং, তার তার খাবার দাবার দরকার হয়, এই কারণে রিপ্লেনিশ হতে থাকে। কিন্তু যখন মারা যায় তখন হচ্ছে যেহেতু ওই যে অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে হচ্ছে C12 এর কোয়ান্টিটিটা সবচেয়ে বেশি থাকবে, কার্বন 12 যেটা রেগুলার কার্বন যেটা, ঠিক আছে। এবং তখন যে রেডিও অ্যাক্টিভ কার্বনটা থাকবে তখন তো সে আর কোনো কিছু রিপ্লেনিশ হচ্ছে না, সে তখন কি করতে থাকবে, তার ওই মাস লুজ করতে থাকবে। মাস মানে হচ্ছে প্রোটন লুজ করতে থাকবে। এটাই ওইটার উপর মানে প্রথমে যখন লিভিং বিংটা থাকে তখন হচ্ছে কার্বন 12 আর কার্বন 14 এর রেশিও থাকে একরকম, আর যখন টাইম যেতে থাকে সেটা রেশিওটা কমতে থাকে, মানে কার্বন 14 এর অ্যামাউন্ট কমতে থাকে। সো মানে প্রবলেমটা হচ্ছে যে ওইটার হাফ লাইফ মানে হচ্ছে তার অর্ধেক মাস লুজ করতে তার কতদিন লাগবে। তো C14 এর হাফ লাইফ মোস্ট প্রবাবলি 5000 বছর বা তার সামথিং এরকম কোনো কিছু, 5700 মতো বলছি বোধহয়, নাকি কে জানে। হ্যাঁ এরকম হতে পারে, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না। তো ওই তো ওই নাম্বারটা আর কি, মানে ওই নাম্বারের উপর বেস করে সেটা করা যায়। এখন কথা হচ্ছে যে মনে করেন আপনি হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট ডিটেক্ট করতে পারেন। আমাদের মানে এখনকার সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে আপনি হয়তো কার্বন 14 কতটুকু ডিটেক্ট করতে পারবেন সেটা একটা লিমিট আছে। এখন যদি কার্বন 14টা এতই কম থাকে যে আপনি ডিটেক্ট করতে পারতেছেন না, তার মানে হচ্ছে আপনি লিমিটে পৌঁছে গেছেন। আপনি এখন আর কতটুকু এজ, তার মানে লাইফ কত ছিল সেটা এখন প্রেডিক্ট করতে পারতেছেন না। তো এই লিমিটটা মোস্ট প্রবাবলি হচ্ছে কত 60,000 বছর বা সামথিং এরকম কোনো কিছু একটা আছে, যে এর বেশি যদি কারো বয়স হয় তখন কার্বন ডেট করে সেটা আর করা যায় না, মানে তার এজ কত এটা ডিটারমাইন করা যায় না। এবং এটার মানে প্রবলেম সলভ করার জন্য ওই সায়েন্টিস্টদের আরো অ্যাডিশনাল নিউ কিছু টেকনিক আছে, ওইগুলো তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। বিভিন্ন রকম পদ্ধতি থাকতে পারে, যারা তো কার্বন না তখন তো তার অন্য কোনো রেডিও অ্যাক্টিভ কোনো মানে অ্যাটম আছে কিনা সেটা ট্রেস করার চেষ্টা করে। এবং আরো প্রবলেম হচ্ছে এই যে তানজিম ভাই যেটা অ্যাড করছে, যে যদি অন্যরকম কোনো এনভায়রনমেন্টাল এফেক্টের কারণে বা ধরেন অন্যরকম কোনো প্রভাবকের কারণে যদি হাফ লাইফ চেঞ্জ হয় তখন কি হবে। মানে এখন আমরা ধরে নিচ্ছি যে এটা কার্বনের হাফ লাইফ হচ্ছে C14 এর হাফ লাইফ হচ্ছে 5700 বছর বা এরকম কিছু, কিন্তু কোনো কারণে যদি সেটা খুব কুইক হয়ে যায়, হয়তো হাফ লাইফ চেঞ্জ হয়ে 2000 বছর হয়ে গেল, তখন তো আমার রিডিংটা ভুল আসবে। তুমি রেডিও কার্বনের যে ডেটটা বের করে ডিকে রেট,
আমি জাস্ট ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করতেছি। মনে করো তুমি এই মুহূর্তে এটার মাস মাপলা 0.1 মিলিগ্রাম ফর এক্সাম্পল, আর তুমি 10 ঘন্টা পরে আবার মাপলা, সেটা হলো টাইনি 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 ডিফারেন্ট। তাহলে যেহেতু খুব সূক্ষ্ম জিনিস তুমি মাপতেছো, সেটার মধ্যে মার্জিন অফ এরর খুব অল্প। তার মানে অল্প একটু উল্টাপাল্টা হলেই ওটা হয়তো 2 ইউনিট চেঞ্জ হইতে পারে, আর ওই 2 ইউনিট থেকে তুমি যদি মিলিয়ন বছরের ক্যালকুলেশন করো তাহলে অ্যাম্পলিফাই হয়ে যাবে। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট হলো যে আমরা 10 ঘন্টার ডিকে কম্পারিজন করছি, তাই না? 10 ঘন্টার ডিকে কম্পারিজন করে আমরা এটার লাইফ টাইম মনে করো 1 মিলিয়ন বছর একটা কার্বনটা, তাই না? আমরা 10 মিনিটের ডিকে কম্পারিজন করছি, আমরা এজিউম করছি যে ডিকে ইজ এ লিনিয়ার, মানে যে প্রপোর্শনে ডিকে হয়েছে সেই একই প্রপোর্শনে সে পাস্টে এবং ফিউচারে ডিকে হয়েছে, তার মানে রিলেশনটা লিনিয়ার। কিন্তু দুনিয়াতে অধিকাংশ জিনিসই নন লিনিয়ার। তোমার কি প্রুফ আছে যে এইটা রেডিও অ্যাক্টিভ ডিকে তুমি যেটা লিনিয়ার ওয়েতে ব্যাকওয়ার্ড এক্সটেনশন করতেছো সেটার ভ্যালিডিটি তো করার উপায় নাই, কারণ আমাদের লাইফ টাইম হলো 50 বছর, কিন্তু ওইটার লাইফ টাইম হলো মিলিয়ন বছর। কাজেই রিলেশনটা যদি নন লিনিয়ার হয়, এভরি ক্যালকুলেশন উইল বি স্ক্রুড আপ, 1 নম্বর। 2 নম্বর হলো যেটা বললা যে অ্যানিমেল অনেক সময় কার্বন ডাইঅক্সাইড এনভায়রনমেন্টে বাড়ে কমে, কাজেই কার্বন ডাইঅক্সাইড বাড়া কম দিয়ে দুম করে আমার মানে ভ্যালু অফ হয়ে যেতে পারে। লাস্ট বাট নট লিস্ট সেটা হলো এটা তুমি ভ্যালিডিটি চেক করে তারা এটার এস্টিমেট বের করছে রাফলি 50 থেকে 50,000 বছর, মানে এই রেঞ্জের মধ্যে রেডিও কার্বন ডেটিং উইল বি গুড। তাহলে তারা কিভাবে মিলিয়ন বছরের হিউম্যান বডি অথবা অ্যানিমেল বডি তারা এত শিওর হয় কিভাবে? তারা নিশ্চয়ই অন্য এডিশনাল মেথড ইউজ করে যেটা হয়তো আমরা অ্যাওয়্যার না। কিন্তু যদি কার্বন ডেটিং ইউজ করে সেটা আমি বলবো যে হ্যাজ টু বি টেকেন উইথ এ গ্রেইন অফ সল্ট, মানে সাবধানে নিতে হবে, নট নেসেসারিলি অ্যাকুরেট। যে তুমি যেটা বলতেছিলা যে অবজারভেশন দিয়ে করবো, কিন্তু আমাদের অবজারভেশন তো 50 বছরের। তুমি যেটা বললা যে তানজিম রাফলি 1949 এটা শুরু হয়েছে, তাই না? বেসিক্যালি আমাদের রেঞ্জ অফ অবজারভেশন মিলিয়ন্স অফ বছরের যে ডিকে, সে মাঝখানে মানে অধিকাংশ জিনিসই সিগময়েড শেপ অথবা ইনভার্টেড ইউ শেপ অথবা ইনভার্টেড ডাব্লিউ শেপ, মানে একবার বাড়ে একবার কমে, কিন্তু অধিকাংশ হলো বেল শেপ, তাই না? বাড়ে তারপর প্ল্যাটোতে যায় তারপর কমে, অথবা এস শেপ সবাই জানো, তাই না? এটা হলো ইনিশিয়াল স্লো গ্রোথ, তারপর এক্সপোনেনশিয়াল গ্রোথ, তারপর আবার স্লো গ্রোথ। এখন আমরা এই মুহূর্তে রেডিও কার্বন ডিকের কোন পর্যায়ে আছি? আমরা যদি ছোট্ট একটা সেকশন নেই এবং সেটাকে যদি আমরা জুম আউট করি, তারপরে দেখা যাবে ওইটা লিনিয়ার, কিন্তু বিগ পিকচারে হয়তো নট নেসেসারিলি লিনিয়ার। আমার পয়েন্টটা সেটা, এই জন্য হয়তো একটা ভেরিয়েশন আসতে পারে। আর তুমি যেটা বললা যে মেজারমেন্ট করে করে, তাই তো আলটিমেটলি সেটা দ্যাটস দ্য অনলি ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে, তাই না? মেজারমেন্ট ছাড়া কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এটা যে যখন একটা লিভিং অবজেক্ট বা একটা লিভিং ক্রিয়েচার মারা যাওয়ার পরে প্রাকৃতিক কোনো ঘটলে সেটা কি কোনোভাবে ইফেক্ট ফেলে কিনা কার্বন ডেটিং এর জন্য? কারণ তার তো অ্যাক্টিভলি তার বডিতে না কর্পস থেকে আর কোনো চেঞ্জ হওয়ার কথা না কার্বন 14 রাইট? বাট তার বডিটা যেখানে আছে, যেখানে মানে মাটির নিচে বা যেখানে থাকুক, সেখানে যদি কোনো ন্যাচারাল ইভেন্ট ঘটে, সেটাই কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে কিনা আপনার এই কার্বন ডেটিংটাকে বা C14 এর দিকেটাকে? এটা একটা বিগ ফ্যাক্টর। বটম লাইন হলো আমি যেটা বলতেছিলাম যে তানজিম সাজেস্ট করতেছিল যে রেডিও কার্বন ডেটিং এর মধ্যে মানে ইনকনসিস্টেন্সি আছে, যে সেই ইনকনসিস্টেন্সির সোর্সটা আমরা যারা বাইরের মানুষ অথবা যারা লিটারেচার সম্বন্ধে ওরিয়েন্টেড না, আমি পার্সোনালি জানতাম না এগুলা। হ্যাঁ, তানজিম ইন্ট্রোডিউস করার পরে হয়তো আমি নিচে একটু ব্যাকগ্রাউন্ড পড়ছি, প্লাস এখনকার তোমাদের ইনপুট থেকে বুঝলাম যে ইটস এ ইউজফুল টেস্ট। কারণ ইন থিওরি যদি লজিক্যালি ডিকেটা এইভাবে গ্রাফ ফলো করে, ইট শুড সাজেস্ট এ সাজেস্টেড টাইম ফ্রেম, দ্যাটস ওকে। কিন্তু যদি তুমি জিওগ্রাফি, রেট অফ ডিকে, এনভায়রনমেন্ট, ইন্টারমিটেন্ট ক্যাটাস্ট্রফি, তারপরে তোমার আকাশে আলো আসতে পারতেছে না, যেমন ভলকানিক ইরাপশন থেকে এটা ইম্পর্টেন্টলি নোন যে তোমার সালফার এবং কোলের যে ডাস্ট, এটা সানলাইটকে ব্লক করতে পারে, কসমিক রেকে ব্লক করতে পারে ফিজিক্যালি, কারণ তার তো ম্যাটার।
কাজে সেটা কনভার্সন রেঞ্জ চেঞ্জ করতে পারে। তারপরে অ্যানিমেল মারা গেছে, এটা যদি রেঞ্জের বাইরে মারা যায়, ফর এক্সাম্পল রেডিও কার্বন ডেটিং এর আমার মনে হয় সাজেস্টেড রিকমেন্ডেড ডিউরেশন হলো 50 থেকে 50,000 বছর। এর বিয়ন্ডে গেলে অ্যাকুরেসি কমে। এখন সেটাই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কাজেই অ্যাটলিস্ট 30-40 হাজার বছর পর্যন্ত যদি অ্যাকুরেসি দিতে পারে, দ্যাটস গুড এনাফ। কারণ আমাদের রেকর্ডেড হিস্ট্রি কিন্তু 10 বছরের, তাই না? 10,000 বছরের, সরি কি বলি 10 বছর, 10,000 বছর রেকর্ডেড হিস্ট্রি মোটামুটি। মানে ওয়েল ডকুমেন্টেড হলো 5,000। নোন হিস্ট্রি মানে যেটা হিউম্যানরা কমিউনিকেট করছে বাই আর্ট, কেভ আর্ট অথবা স্ক্রিবলিং অথবা রাইটিং ইন সাম সর্ট, তাই না? সেটা দিয়ে আমাদের 8 থেকে 10,000 বছর পর্যন্ত আমাদের ডকুমেন্টেড আছে। তা এর বিয়ন্ডে যদি কোনো টেকনিক, কোনো আইডিয়া দেয়, সেটা গুড। যেমন 20,000 বছর আগে আমাদের কোনো ডকুমেন্টই নাই যে এটা 20,000 বছর আগের, কারণ তখন মানুষ বিল্ডিং বানাইতো না, তখন মানুষ কোনো পটারি বানাইতো না, তাই না? তখন শুধু পাথর ইউজ করতো, তাই না? কাজেই যদি কোনো টেকনিক এই 10,000 বছরের বিয়ন্ডে কোনো আইডিয়া দেয়, এটা ওয়েলকাম। কিন্তু আমাদের জাস্ট অ্যাওয়্যার থাকতে হবে যে টেকনিকটার ডেফিসিয়েন্সি কি আছে। কমপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে বেসিক্যালি কার্বন ডেটিং এর জন্য ধরেন আমি লিভিং অবজেক্ট নিয়ে কথা বলি। কার্বন ডেটিং এর জন্য লিভিং অবজেক্টে কোনো স্পেসিফিক পার্ট ইউজ করে নাকি যে কোনো বডি পার্ট থেকে কার্বন ডেটিং করা যায়? দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য কোশ্চেন ফরিদ ভাই যেটা জিজ্ঞেস করবো আর কি। আমার মনে হয় কার্বন বডিতে মোর অর লেস সব টিস্যুতে আছে। যেমন কোলাজেন নখের মধ্যে থাকে, চুলের মধ্যে থাকে। কোলাজেনের মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিডের মধ্যে কার্বন থাকে, কার্বন ব্যাকবোনটা থাকে। কারণ তুমি অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিন পার্ট থাকে, আর একদিকে কার্বক্সিলিক গ্রুপ থাকে, মাঝখানে কার্বন চেইন থাকে এবং তারা একে অপরের সাথে লেগে লেগে বড় হয়, তাই না? মাঝখানে কার্বন থাকে। ইভেন চুলের মধ্যে কার্বন আছে, দাঁতের মধ্যে কার্বন আছে এবং সফট টিস্যু, ব্লাড, এগুলো তো কার্বন আছেই। তবে এক এক টিস্যুতে কার্বন টোটাল কন্টেন্ট কিছু ভেরিয়েশন আছে অবশ্যই। মানে তুমি বলতেছিলা যে as days goes by সায়েন্স আমাদের প্রুফ করতে হেল্প করে। তোমার কথার প্রসঙ্গে কিন্তু আমরা আলাপটা করতেছি যে বেসিক্যালি সায়েন্স প্রুফ করে করে আগায় এবং আমাদের ট্রুথের কাছে নিয়ে যায়। কিন্তু ট্রুথে কি আমাদের খুঁটি কাটতে দিবে, নাকি ট্রুথ শুধু দূর থেকে দেখা যাবে? মানে তোমার ডিসিশন উইল বি অ্যাজ গুড অ্যাজ ইনফরমেশন ইউ হ্যাভ। কোন একটা ওল্ড মানুষের থিওরি নিয়ে আমরা এখনো যদি একটু অবাক হই, তখন আমার চিন্তা করতে হবে ওই মানুষটার সময় কি কি ইনফরমেশন অ্যাভেলেবল, তাহলে সে এত আগে জিনিসটা আবিষ্কার করছে যেটা নিয়ে আমি এখনো সারপ্রাইজ। মানে টেনশন হিসেবে দেখো, চিন্তা করো ওই মানুষটার ওর কাছে যদি ফরিদ ভাই সেটার পার্সপেক্টিভে কিন্তু আর্কিমিডিস অনেক বেশি জিনিয়াস, নিউটনের থেকে অনেক ওল্ড। আমি এগ্রি করি। মানে যত পুরাতন মানুষ, যত সারপ্রাইজ। আমি গ্যালিলিওকেও রাখবো এই তালিকায়, গ্যালিলিওকে এবং লিওনার্দো দা ভিঞ্চি অবশ্যই। এক্স্যাক্টলি, আমি শুধু ওই কনটেক্সটেই বলতেছি যে আমাদের কাছে লিমিটেড ইনফরমেশনে এখন তো গুগলে সব পাওয়া যায়, কিন্তু আগে এরকম পিওর থিঙ্কিং করে অথবা সিম্পল এক্সপেরিমেন্ট করে কত কিছু থিওরি দিছে যেটা স্টিল রেলেভেন্ট টুডে। তাহলে ওই মানুষগুলো যদি মরে থাকতো, সেজন্য তো আমরা এখনো 500 বছর পর গ্যালিলিওর কথা বলি, বলি দ্যাটস অ্যান অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি। এক্স্যাক্টলি। অনেক ইনফরমেটিভ, মানে 2 ঘন্টার কলের ভিতরে আমরা অনেক জিনিস আলাপ করছি, খুব ইনফরমেটিভ। আমরা নেক্সট দিন চেষ্টা করব একটু মোর ফোকাস থাকতে। আজকে তো ওপেন এন্ডেড ছিল, মোর ফোকাস থাকতে, যেন আমরা একটু প্রিপেয়ার হয়ে আসতে পারি, মোর ইন্টেলিজেন্টলি কন্ট্রিবিউট করব।